২১শে মের ঘুম ভাঙলেও ৩০শে মের ভোরের সেই নির্মম ইতিহাস কি আমরা সত্যিই জানতে পেরেছি? চাপা পড়ে থাকা সেই রক্তাক্ত ভোরের আসল সত্যটা যে আজ ভয়ঙ্কর এক থ্রিলারের মতো ফুটে উঠবে তা কেউ ভাবতেও পারেনি। দিনটি ছিল ১৯৮১ সালের ৩০শে মে। চট্টগ্রামের আকাশে তখন ভোরের আলো ফুটতে আর মাত্র কয়েক মিনিট বাকি। নিস্তব্ধ সার্কিট হাউসের চারপাশটা যেন এক অদ্ভুত চাদরে ঢাকা। ঠিক তখনই এই নিস্তব্ধতা ভেঙে ঝাঁঝরা হয়ে গেল ভারী মেশিনগানের বুলেটের শব্দে। বৃষ্টির মতো ধেয়ে আসা গুলি আর বুলেটের আওয়াজে কেঁপে উঠল পুরো চট্টগ্রাম। রক্তের সাগরে ভেসে গেল আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় রাজনীতির প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিহাসের অন্যতম নির্মম পৈশাচিক ট্র্যাজেডি। কিন্তু ৪৫ বছর ধরে এই হত্যাকাণ্ডের কুশীলব ও নেপথ্যের মাস্টার মাইন্ডরা পর্দার আড়ালে লুকিয়েছিল। তারা ভেবেছিল এই পাপের ইতিহাস মহাকালের গর্ভে হারিয়েছে, কিন্তু সময়ের চাকা ঘুরে আর পাপের খরা পূর্ণ হলে বিচার থেকে পালানোর পথ থাকে না। আজ ২০২৬ সালের ১৬ই জুলাই। জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এখন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ক্ষমতায় বসে বাবার হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার হওয়ার ফলাফল আজ বৃহস্পতিবার ঢাকা থেকে ধেয়ে এলো ঐতিহাসিক বিস্ফোরক খবর। ৪৫ বছর ফেরারি আইনের চোখ ফাঁকি দেওয়া জিয়া হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত খুনি, চাকরিচ্যুত পলাতক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন অবশেষে খাঁচায় পড়েছে। ডিবি পুলিশের প্রযুক্তির জাল ও গোয়েন্দা নজরদারির ল্যান্ডমার্ক ক্র্যাকডাউনে এই খুনিকে আটক করা হয়েছে। সে এতদিন অন্ধকারের সুড়ঙ্গে লুকিয়ে কিভাবে আইনকে বুড়ো আঙুল দেখালো, সেই ইনসাইড স্টোরি উন্মোচিত হচ্ছে ঠিক যেমন এই মেগা গ্রেফতারের পর সামনে আসছে ৪৫ বছর আগের মে মাসের রাজনৈতিক ষড়যন্ত্রের লোমহর্ষক অধ্যায়। ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে, যা কোর্ট মার্শালের রায় কার্যকরের পথ প্রশস্ত করল। এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে কোটি জনতার মনে সবচেয়ে বড় প্রশ্ন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কার নকশা কাজ করেছিল? রাজনৈতিক বোদ্ধা ও তৃণমূলের লাখো ভক্ত আজ স্পষ্ট ভাষায় আঙুল তুলেছেন প্রতিবেশী দেশ ও সদ্য ক্ষমতাচ্যুত স্বৈরাচার খুনি হাসিনার দিকে। ইতিহাসের সমীকরণটি মেলে। বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার ও রাজনৈতিক ভারসাম্য ফেরাতে জিয়াউর রহমান উদার মনস্তাত্ত্বিক জায়গা থেকে ভারতে নির্বাসিত স্বৈরাচার খুনি হাসিনাকে দেশে ফেরার অনুমতি দিয়েছিলেন। কিন্তু বিষাক্ত সাপের স্বভাব যেমন বদলায় না, ঠিক তেমনি স্বৈরাচার হাসিনার ক্ষেত্রেও উদারতার প্রতিদান এসেছিল চরম বিশ্বাসঘাতকতায়। রাজনৈতিক মহলের গুঞ্জন ও ভূরাজনৈতিক বিশ্লেষণে স্পষ্ট, শেখ হাসিনা বাংলাদেশে পা রাখার আগেই ওপার বাংলায় বসে জিয়াউর রহমানকে সরিয়ে দেওয়ার নিপুণ ব্লুপ্রিন্ট ষড়যন্ত্রের জাল বুনেছিলেন। ১৯৭১ সালের ১৭ই মে স্বৈরাচার হাসিনা দীর্ঘদিন প্রবাস শেষে ভারত থেকে বাংলাদেশে আসেন। দেখুন ভয়ঙ্কর কাকতালীয় বিষয়, তার ফেরার ঠিক ১৩ দিনের মাথায় অর্থাৎ ৩০শে মে চট্টগ্রামে শাহাদত বরণ করেন জিয়াউর রহমান। এই ১৩ দিনের ব্যবধানকে কাকতালীয় নাকি ভারতের মাটিতে চূড়ান্ত করা পরিকল্পনার বাস্তব রূপ এখানেই শেষ নয়। সবচেয়ে সংবেদনশীল রহস্যময় তথ্যটি লুকিয়ে আছে সেই ৩০শে মের ভোরের আলো ফোটার আগ মুহূর্তে, যেদিন চট্টগ্রামে জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করা হয়। ঠিক সেই ভোরের আখাউড়া সীমান্ত দিয়ে বোরকা পরে হন্যে হয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিলেন স্বয়ং এই খুনি হাসিনা। ছদ্মাবেশে সীমান্ত পার হওয়ার ঠিক আগে বর্ডার গার্ড এবং একজন চতুর নারী পুলিশের হাতে হাতে নাতে ধরা পড়েন এই খুনি হাসিনা। ৪৫ বছর পরেও স্বাধীন দেশের প্রতিটি নাগরিকের মনে বজ্রকণ্ঠে প্রশ্ন জাগে, জিয়া হত্যাকাণ্ডের দিন ভোরেই কেন শেখ হাসিনাকে বোরকা পরে পরিচয় লুকিয়ে আখাউড়া সীমান্ত দিয়ে পালাতে হয়েছিল? গডফাদারদের ইশারা ও আন্তর্জাতিক লবিংয়ের গ্রিন সিগন্যাল না থাকলে রাষ্ট্রপতি ঠিক এই মুহূর্তে একজন শীর্ষনেত্রীর সীমান্তে পালানোর নেপথ্য কারণ কি? এই তথ্যই প্রমাণ করে যে জিয়ার রক্তাক্ত ভোরের আগাম নকশা শেখ হাসিনার টেবিলে পর্যন্ত সুনির্দিষ্টভাবে আগেই পৌঁছে গিয়েছিল। ফিরে যাই সেই রক্তাক্ত ভোরে, যা প্রত্যক্ষদর্শীদের বয়ানে রুদ্ধশ্বাস থ্রিলারের মতো। তৎকালীন চট্টগ্রামের জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরীর ডিসি হলের বাসভবনটি সার্কিট হাউস থেকে মাত্র ১ মাইল দূরে ছিল, যেখানে খুন হয়েছিলেন জিয়া। ভোরের শহর ঘুমে আচ্ছন্ন, তাই মেশিনগানের আওয়াজ ডিসির ঘুম ভেঙে যায়। নিরাপত্তারক্ষী হন্তদন্ত হয়ে জানায় গুলির শব্দ সরাসরি সার্কিট হাউস থেকে আসছে। কিছুক্ষণ পরেই সার্কিট হাউসের গ্যারেজে ডাইনিং টেবিলের নিচে লুকিয়ে থাকা সহকারী প্রোটোকল অফিসার মোস্তাক আতঙ্কিত কণ্ঠে ফোনে জানান, স্যার সর্বনাশ হয়ে গেছে। ভোর ৪টায় সেনাবাহিনীর গাড়ি এলোপাতারি গুলি ছুড়ে সার্কিট হাউসের চত্বরে ঢুকে পড়েছে। তিনি টেবিলের নিচ থেকে ভারী বুটের শব্দ আর ব্রাশ ফায়ার শুনতে পাচ্ছেন। এরপর বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন ভারী গলায় ডিসিকে নিশ্চিত করেন যে প্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর নেই, ঘাতকেরা তাকে নির্মমভাবে খুন করেছে। খবর পেয়ে কোনো প্রোটোকল ছাড়াই
কমিশনারকে নিয়ে সার্কিট হাউসে যান ডিসি। সেখানে দেখেন বিশাল ফটক খোলা, কোনো প্রহরা নেই, ভুতুরে নীরবতা। ওপরতলায় রাষ্ট্রপতির কক্ষের সামনে মেঝেতে সাদা চাদরে ঢাকা নিথর দেহ। চাদর সরাতে ভেসে ওঠে আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার রক্তাক্ত চেহারা। নেপথ্যের প্রকৃত সত্য আজও আলোতে আসেনি। জিয়ার এই সফর ছিল অত্যন্ত আকস্মিক ও গোপনীয়। তিনি প্রতি মাসে পার্বত্য এলাকার তদারকিতে আসতেন, কিন্তু মে মাসের প্রেক্ষাপট ভিন্ন ছিল। 2 সপ্তাহ আগেই কক্সবাজারের সেনা মহড়া দেখে এসেছেন, ফলে সিভিল প্রশাসন জানত না তিনি আসবেন। হঠাৎ ঢাকা থেকে জানানো হয় জরুরি রাজনৈতিক সংকটে রাষ্ট্রপতি আসছেন এবং কোনো প্রোটোকল নেই। এই জরুরি কারণ ছিল চট্টগ্রাম বিএনপির তীব্র অভ্যন্তরীণ কোন্দল। নেতৃত্ব 2 ভাগে বিভক্ত। এক পক্ষে উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ, অন্য পক্ষে ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরী। এই গ্রুপিং এখনও বিএনপিতে আছে। তাই তারেক রহমানকে নিয়ে কর্নেল অলি আহমেদ বারবার শঙ্কা প্রকাশ করছেন। সংঘর্ষে পুলিশ নাজেহাল হলে দলীয় কোন্দল মেটাতে এসে শহীদ হন জিয়া। মৃত্যুর পর রহস্যময় নাটক হয় মরদেহ নিয়ে। সকাল 8টা থেকে 9টার মধ্যে সেনাবাহিনীর ঘাতক দল জিয়াসহ 3 জনের মরদেহ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ে গোপনে দাফন করে। পরে উদ্ধার হয়। 45 বছর পর খুনি মেজর মোজাফফরের গ্রেপ্তার এবং শেখ হাসিনার আখাউড়া সীমান্তে বোরকা পরে পালানোর অকাট্য সংযোগের ঐতিহাসিক সত্য উন্মোচন নতুন বাংলাদেশের আইনের শাসন ও ইনসাফ কায়েমের নতুন দিগন্ত উন্মোচিত করল।